শেষ হয়েছে দুই মহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই, কোয়ার্টার ফাইনালের লড়াই। মূলত সেমিফাইনাল লড়াইয়ের জন্য অপেক্ষা করছি, যেখানে কোপা আমেরিকায় ব্রাজিলের মতো দল কোয়ার্টার ফাইনালে বাদ পড়েছে এবং কানাডার মতো দল প্রথমবারের মতো কোপা খেলতে এসেই তারা শেষ চারে জায়গা করে নিয়েছে। অন্যদিকে ইউরোতে চারটি দলই মোটামুটি বলা চলে যে যারা বড় দল তারাই এই সেমিফাইনালে উঠেছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এখন মাঠের আয়োজনের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ, আর আমার সঙ্গে এখন মাঠের স্টুডিওতে আছেন বাংলাদেশের সাবেক ফুটবলের অধিনায়ক মামুনুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। শুরুতে যেটি বলছিলাম যে কানাডার মতো দল কোপা আমেরিকায় যারা প্রথমবার পার্টিসিপেট করে সেমিফাইনালে খেলছে, ব্রাজিলের মতো দল। ব্রাজিল কোপা আমেরিকা শুরু হওয়ার আগেও মনে হয় যেই ছন্দেটা মোটামুটি ছিল, কিন্তু কোপা আমেরিকা খেলতে সেই কোপার আসর শুরু হওয়ার পর থেকে সেই ব্রাজিলকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কি মনে হয় যে উরুগুয়ের মতো দলের সঙ্গে ট্রাইবেকারে হারলো, গ্রুপ পর্বে ঠিক একটা ছন্দে ছিল না? স্টার্টিংটা তাদের ভালো ছিল না। আপনি কোপাতে যে হট ফেভারিট ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল খেলবে, বা চিলি উরুগুয়ে তৃতীয় শক্তি যখন এসে ফাইনাল খেলে, তখন কিন্তু আপনার আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল খেলা আর আর্জেন্টিনা বা ব্রাজিলের সঙ্গে তৃতীয় শক্তি একজন টিম এসে ফাইনাল খেলা কিন্তু অনেক ডিফারেন্স ইস্যু। যে কোপাতে কিন্তু কোপার ওয়েট করে মানুষ যে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ দেখার জন্য। সব কিছু মিলে কোপাতে আর্জেন্টিনার স্টার্টিংটা ভালো হয়েছে, লাস্ট ম্যাচ বাদে এখনও পর্যন্ত আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ, তার আগের কোপা, ওয়ার্ল্ড কাপ, দেন অ্যাগেন কোপার, সব কিছু মিলে একটা তাদের ম্যাচের সব স্ট্যান্ডার্ড, তাদের স্টাইল সব কিছু আগের মতো আছে এবং তাদের ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। আপনি যখনই একটা টুর্নামেন্টে এই ধরনের টিম খেলতে আসে, তখন কিন্তু ফার্স্ট ম্যাচেই তাদের জানান দেয় যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বা ফাইনাল খেলার জন্য আসে, যেটা ব্রাজিলের থেকে এক্সপেকটেশনটা কোপার স্টার্টিংয়ে হয়নি। আমরা যদি একটু কোপার কোয়ার্টার ফাইনালের যেই রেজাল্ট শিট, সেটার দিকে যদি নজর দিই যে ফলাফলে কেমন ছিল কোয়ার্টার ফাইনালে কোপা, দেখতে পাচ্ছি যে আমরা আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে সেখানে 1-1 গোলের সমতা ছিল, তারপরে সেটি পেনাল্টিতে গড়ায়, আবার সেখানে ভেনেজুয়েলা কানাডার ম্যাচও পেনাল্টিতে গড়ে, কলম্বিয়া এবং পানামার ম্যাচ। কলম্বিয়া কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে, কলম্বিয়াকে নিয়ে কি বলবেন আলাদাভাবে? আমি কলম্বিয়া ব্রাজিলের ম্যাচটা দেখেছিলাম। ম্যাচটা দেখার পর আমার কাছে মনে হয়েছে কলম্বিয়া কোপার ফাইনাল লিস্ট হইতে পারে যদি তারা তাদের এই পারফরমেন্স বা এই স্টাইলটা ধরে রাখে, কারণ তাদের অনেক প্লেয়ার আছে যে উইনিং প্লেয়ার আছে, তাদের টিমের অ্যাটাকিং লাইন খুবই ভালো। এবং আমি ব্রাজিলের সঙ্গে ম্যাচ দেখার পর আমার কাছে মনে হলো যে না, ব্রাজিলের থেকেও বেটার টিম কলম্বিয়াকে মনে হয়েছে। এবং ছন্দে রয়েছে কিন্তু সব থেকে বড় কথা আর্জেন্টিনার। আমি একটা জিনিস একটু জানতে চাই, সেটি হচ্ছে যে কোপার যেই নিয়ম, সেই নিয়মে কিন্তু আমরা যতটুকু জানি যে কোয়ার্টার ফাইনালেও এই যে 90 মিনিটের পরে অতিরিক্ত সময় গড়ে না, ডিরেক্ট আসলে সে জায়গায় পেনাল্টি শুট আউটে ম্যাচগুলো কি এই কারণে কি আসলে পেনাল্টি শুট আউটে খুব বেশি গড়াচ্ছে কিনা? 90 মিনিটস অলমোস্ট এখনকার যে ফুটবলের আপনার স্ট্রাকচার, যে আপনি যদি এখন ফুটবল ম্যাচ দেখেন, ট্যাকটিক্যাল সাইডটা খুবই স্ট্রং থাকে দুই টিম। কোনো টিম চায় না যে গোল রিসিভ করতে, যখন কেউ রিসিভ করে ফেলে আর অন্য টিম কিন্তু গোলটা ধরে রাখতে চায়। সব কিছু মিলে দেখবেন, ইউরো দেখেন, আপনি কোপাতে দেখবেন ম্যাচগুলি কেউ ওপেন স্পেস দেয় না, যে কারণ ওপেন স্পেস পেলে মেসির মতো প্লেয়ার কি করতে পারে সেটা আপনি দেখতে পারেন। বা আপনার ব্রাজিলের যদি আপনি চিন্তা করে দেখেন যে ওপেন ভিনিসিয়াস জুনিয়র বলেন, আপনার তাদের ইয়ং দুইটা প্লেয়ার যারা আছে, তাদের স্পেস দিলে কি হতে পারে, কিন্তু স্পেস কেউকে দেয় না। না দেওয়ার কারণে 90 মিনিট কিন্তু ম্যাচগুলি ড্র থাকে। এখন 120 মিনিটে বেশিরভাগ রেজাল্ট আসে, তখন কিন্তু প্লেয়াররা উইক হয়। তখন যারা আপনার স্কিলফুল প্লেয়ার, যারা ম্যাচ ডিফারেন্স করে দেয়, তারা কিন্তু ওই সুযোগটুগুলি কাজে নেয়, কারণ তখনই যত বেশি টাইম যায় তত কিন্তু মিস্টেকগুলি বাড়া শুরু করে। ওখানকার আপনার 30% স্পেস যদি পাই, ওইটাই গোল করে দেয়, কারণ ওই স্ট্যান্ডার্ডটা অনেক হাইছে তাদের। রাইট। মোটামুটি কোপাতে যদি আমরা কানাডাকে শুধুমাত্র আলাদা করে দেখি, মোটামুটি যারা এখন পর্যন্ত সেমিফাইনালিস্ট, তারা প্রত্যেকেই আসলে খুব এই সেমিফাইনালের জন্য তারা আসলে একেবারে যোগ্য দল হিসেবে উঠেছে। একটু যদি ইউরোতে ফিরতে চাই, যে ইউরোতে আমরা জানি যে কোয়ার্টার ফাইনালে যাদের লড়াই, একটু আমরা দেখলেই বোঝা যাবে যে কোয়ার্টার ফাইনালে স্পেন জার্মানি দুর্দান্ত একটা লড়াই ছিল। শেষ পর্যন্ত জার্মানি অনেক ভালো খেলার পরও শেষ পর্যন্ত আসলে স্পেনের কাছে হেরে যায়। পর্তুগাল ফ্রান্স, সেটিও গোলশূন্য প্রথম পুরো সময় 90 মিনিট, পরবর্তীতে সেটি পেনাল্টিতে গড়ায়। এবং আমরা ইংল্যান্ড সুইজারল্যান্ডের ম্যাচেও একই অবস্থা আমরা দেখতে পাই। এবং
নেদারল্যান্ডস তুর্কিকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে। আমি যদি আলাদা করে একটু স্পেনের কথা, ইংল্যান্ডের কথা যদি বলতে চাই, যে কতটুকু ছন্দে রয়েছে যে কোয়ার্টার ফাইনাল থেকে তারা যে এখন সেমিফাইনালে উঠলো, সেই দলকে কি আসলে পাওয়া যাচ্ছে? ইংল্যান্ড টিম আসলে সত্যি বলতে যে ইউরোর স্টার্ট থেকে এখনো পর্যন্ত ইংল্যান্ডের যে লাস্ট ইউরো যেভাবে স্টার্ট করেছে তারা সেভাবে স্টার্ট করে নাই। এবং তারা ম্যাচে গোল রিসিভ করছে, তারপর ফিরে আসছে, তারপর ম্যাচে অ্যাগেইন তারা ফিরে আসলো, আবার তারা গোল রিসিভ করতেছে। একটা টিমের যে প্রত্যেকটা প্লেয়ার মানে ইংল্যান্ড মিডিয়া ফোকাস যেভাবে করে ইংল্যান্ড টিমকে নিয়ে সবারই, কারণ তাদের কোনো শিরোপা নাই, তাদের কোনো ট্রফি নাই, বিগ ট্রফি নাই, কিন্তু তারাই আপনার ফুটবলের জন্মদাতা। সব কিছু মিলে আমি বলবো যে ইংল্যান্ডের স্টার্টিং এখনও পর্যন্ত ভালো না। স্টিল নাও তারা যদি এই পর্যন্ত আসে, তাদের কিছু ফেভার, তাদের আবার প্লেয়ারদের মানে আমি বলবো যে লাস্ট ট্রাই চেষ্টা করা, যেটা তাদের মধ্যে লাস্ট ট্রাই পর্যন্ত চেষ্টা করাটা তাদের মধ্যে ছিল। কারণ তারা বেশি 1-0 হারা ম্যাচ 2-1 জিতলো। তো আপনার এই যে মেন্টালি স্ট্যান্ডটা তাদের অনেক বেশি। বাট এখনও পর্যন্ত ইংল্যান্ড ওই ফর্মে নাই যে আপনার ইংল্যান্ডকে নিয়ে আপনি আশা করতে পারেন। কারণ আপনি যদি ইংল্যান্ড আর নেদারল্যান্ডের খেলা, নেদারল্যান্ডকে লাস্ট ম্যাচ যদি আপনি দেখেন তুর্কির সঙ্গে 2-1, তারা 1-0 রিসিভ করার পর 2-1-এর যে কামব্যাক করাটা, এটা আসলে চারটিখানি কথা নয়। আমরা আরো এই কোপা এবং ইউরো নিয়ে কথা বলবো, তার আগে নিতে হচ্ছে আমাকে ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছে এখন মাঠের আয়োজনে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন মাঠের আয়োজনে। আমার সঙ্গে আছেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। কথা বলছিলাম কোপা এবং ইউরো নিয়ে। আমরা জানি ইতিমধ্যে কিন্তু সেমিফাইনালিস্ট দুই মহাদেশীয় লড়াইয়ে আমরা এখন পর্যন্ত নিশ্চিত যে কারা সেমিফাইনালে উঠতে যাচ্ছে। আমরা যদি একটু চোখ বুলিয়ে তারপর আলোচনায় আসতে যাই, শুরুতে যদি কোপার সেমিফাইনালের যে লাইন আপটা সেটা যদি দেখতে চাই, তাহলে দেখবো যে 10 জুলাই ভোর 6টায় আর্জেন্টিনা কানাডা, উরুগুয়ে কলম্বিয়া 11 জুলাই ভোর 6টা। এই দুই দলের মধ্যে আর্জেন্টিনা কানাডা নিয়ে একটু পরে কথা বলতে চাই, উরুগুয়ে আর কলম্বিয়া নিয়ে কথা বলতে চাই। এই দলের লড়াইটা মনে হয় এই দুই সেমিফাইনালের মধ্যে সব থেকে বেশি, আপনার কাছে তাই মনে হয় কিনা? হ্যাঁ, উরুগুয়ে আর কলম্বিয়া 50-50 টিম। আপনার উরুগুয়ে যখন আপনার ব্রাজিলকে হারিয়ে আসছে, তাদের মেন্টালি স্ট্রেংথ অনেক বেশি থাকার কথা, এবং তারা কোপা চ্যাম্পিয়নশিপ টিম। আমি বলবো যে কলম্বিয়ার যে লাস্ট ম্যাচে 5-0, আপনার যে এটা তাদের কিছু হলে মেন্টালি সাপোর্ট করতে পারে। বাট উরুগুয়ে কলম্বিয়া ম্যাচ 50-50 ম্যাচ। এখানে হলো ম্যাচে যে আপনার বেস্ট ফুটবলটা খেলবে এবং ম্যাচের যে সুযোগটা কাজে লাগাইতে পারবে, আই থিঙ্ক যে সেই টিম এগিয়ে যাবে। কারণ এখানে আপনি একটা টিমকে আপনি সাপোর্ট দিতে পারবেন না, কারণ দুটো টিম কিন্তু আপনি যদি কলম্বিয়া যার সঙ্গে খেলছে তার দুর্বল পানামা, বাট উরুগুয়ে ব্রাজিলের সঙ্গে খেলছে। সেই দিক দিয়ে আপনি যদি চিন্তা করে দেখেন, উরুগুয়ে টাফ একটা অপোনেন্টের সঙ্গে খেলে, কলম্বিয়ার সঙ্গে কিন্তু ব্রাজিলের কিন্তু গ্রুপ পর্বে কিন্তু দেখাও হয়েছিল, এবং কলম্বিয়ার ব্রাজিলের ম্যাচ ড্র হয়েছিল 1-1। তাও কলম্বিয়া ফার্স্ট গোল রিসিভ করেছে, সেকেন্ড গোল করে তারা 1-1, এবং ওই ম্যাচটা তাদের বেস্ট ম্যাচটা খেলেছে। আমি সব কিছু মিলে আমি বলবো যে এই ম্যাচ নিয়ে আপনাকে ওয়েট করতে হবে। আর আর্জেন্টিনা কানাডার ব্যাপারটা হচ্ছিল, আপনার এইসব জায়গায় কানাডাকে আপনি দুর্বল ভাবতে পারবেন, তারা আন্ডারডগ হিসেবে। সেমিফাইনালের মতো বড় মঞ্চে কি তারা একটা প্রেসারে থাকবে কিনা? আর্জেন্টিনার বিপক্ষে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তাদের আসলে চাওয়া পাওয়ার কিছু নাই। তারা আই থিঙ্ক যাদের চাওয়া পাওয়ার কিছু নাই, তাদের কোনো প্রেশার থাকে না। এটাই তাদের সবচেয়ে বড় পাওয়া। আপনি যখন বলছেন ফার্স্ট কোপা খেলতে এসে তারা সেমিফাইনালিস্ট, তার মানে এটাই তাদের সবচেয়ে বড় পাওয়া। তাদের এখন চাওয়া পাওয়ার কিছু নেই। তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের সঙ্গে খেলবে। আই থিঙ্ক তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টিমকে কীভাবে রাখতে পারবে এটা নিয়ে তারা চিন্তা করবে। আর আর্জেন্টিনার যেটা লাস্ট ম্যাচ, যদি আর্জেন্টিনার যে লাস্ট ম্যাচ ইকুয়েডরের সঙ্গে যে ম্যাচ খেলেছে, এই ম্যাচটিকে তাদের যদি সেম ম্যাচ খেলে, আই থিঙ্ক এটা ডিফিকাল্ট হবে আর্জেন্টিনার জন্য। তার মানে আমি বলবো যে ম্যাচ আর্জেন্টিনা এখনও পর্যন্ত টিম দেখে প্রত্যেকটা টিমের সঙ্গে কীভাবে খেলতে হয়, তাদের একটি কোচের টেকনিক্যালি খুবই সিনসিয়ার। তারা 2022 কোপার পর থেকে আর্জেন্টিনা আসলে যেভাবে খেলছে, তাদের মানে পুরোপুরি বলা চলে যে একটা ছন্দ দল, এবং মেসির নেতৃত্বে যেভাবে আর্জেন্টিনা এগিয়ে যাচ্ছে সেটা অবশ্যই মানে ভাবা দেওয়ার মতোই অবস্থায়। কিন্তু সেই জায়গাটা একটা জিনিস কি মনে হয়েছে যে এবার কোপার শুরু থেকে আর্জেন্টিনা মার্তিনেজ যেভাবে কোয়ার্টার ফাইনাল কিংবা এই জায়গাকে যেভাবে বাঁচিয়ে নিয়ে আসলো আর্জেন্টিনাকে, সে জায়গায় আপনার কি মনে হচ্ছে দলীয় ফর্মের জায়গাটা কি আর্জেন্টিনাকে পুরোপুরি পাচ্ছে? না, অ্যাজ এ টিম তারা খুবই স্ট্রং, অ্যাজ এ টিম তারা খুবই ভালো। কারণ আমি বললাম না, তারা প্রত্যেকটা ম্যাচ আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপের দেখেন,
কোপাতে দেখবেন তারা তাদের ওপেনার নিয়ে কিন্তু চিন্তা করে ওই সেম ম্যাচ, এক একটা ম্যাচে আলাদা ফরমেশন, এক একটা ম্যাচে আলাদা স্টাইলে খেলা। এখানে তারা মেসি ভিত্তিক খেলে, বাট তাদের অ্যাটাকিং লাইন যদি আপনি চিন্তা করেন, মার্টিনেস ফর্মে আছে তাদের, এবং সেই ম্যাচে কিন্তু মেসিকে ছাড়া কিন্তু সেই আর্জেন্টিনা 2-0 তো জয়ও পেয়েছে। আমি এটাই বললাম যে তাদের অ্যাটাকিং সাইডটা অনেক স্ট্রং বর্তমানে, যেমন আলভারেস আসতেছে চেঞ্জিংয়ে, আপনার তাদের মিডফিল্ড জোন খুবই স্ট্রং, তাদের ডিফেন্স লাইন খুবই স্ট্রং, তাদের সাইড ব্যাক দুইটা, আমি বলবো যে অ্যাজ এ টিম তারা এখন ফুল, মানে ওয়ান ম্যান শো টিম না, কিন্তু মেসির কাজটা, মেসি যেটা করে, মেসির যে কাজটা, মেসির যে ঝলকটা, যেমন লাস্ট ম্যাচও মেসি অ্যাসিস্ট, কিন্তু মেসি ওই তার ওই ফর্মের সে খেলে নাই, কারণ হাঁটুর ইনজুরির কারণে সে আসলে পুরোপুরি আসলে ফিট না। আই থিংক কানাডার সঙ্গে তার বেস্ট পারফর্মটা করবে, সে স্পেস পাবে, সে স্পেস ক্রিয়েট করে দিতে পারবে অন্যজনকে, কারণ বেশিরভাগ ম্যাচে সে স্পেস ক্রিয়েট করে দেয়। আমি বলবো এই ম্যাচটাতে নিয়ে আমরা অনেকে চিন্তা করি যে আর্জেন্টিনা কানাডা, বাট এতটুকু সহজ হবে না এইসব জায়গায়। রাইট, কারণ কানাডা তো আর এমনি আসলে সেমিফাইনালে আসেনি, তবে ম্যাচটা আসলে খুব উপভোগ্য হবে। আমরা যদি একটু ইউরো নিয়ে যদি একটু কথা বলতে চাই, যে ইউরোর ঠিক একই রকমভাবে দুটি টুর্নামেন্টটা খুব প্যারালালি আসলে চলছে। আমরা এদের সেমিফাইনালিস্ট আমরা পেয়ে গেছি স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইংল্যান্ড। মাত্রই কিছুক্ষণ আগে আপনি বলছিলেন ইংল্যান্ড আসলে গতবারেরও রানার্স আপ দল, এবং মোটামুটি বলা চলে যে গত কয়েক আসরে তারা খুব ভালো খেলেও খুব আপনার কাছে কি মনে হয় কিনা যে খুব ওভাররেটেড একটা দল ইংল্যান্ড? কারণ এখানে অনেক কিন্তু তারকা ফুটবলাররা রয়েছেন। তাদের প্রবলেম হচ্ছিল তাদের যে প্লেয়ারগুলি, সাকা বলেন, ফরল্যান্ড বলেন, তাদের হ্যারিকেন বলেন, তারা ক্লাবে যে ছন্দে ছিল, তারা আই থিঙ্ক ন্যাশনাল টিমে এই ছন্দে তারা এখন নাই। তাদের পারফরমেন্স যে লেভেলের ছিল তারা ওই পারফরমেন্স এখানে করতে পারতেছে না। দেড়শোয় তাদের একজন মাত্র বার্লিংহাম ছাড়া সবার পারফরমেন্স আপ টু দ্য মার্ক না। এটা হচ্ছিল ভাবার কথা, যদি তাদের বেস্ট পারফর্মটা তারা যেদিনই করবে ওই দিন কিন্তু আপনারা আমরা সবাই অন্য ইংল্যান্ডকে দেখতে পাবো। বাট ম্যাচটা ইংল্যান্ড আর নেদারল্যান্ডের ম্যাচটা আমি মনে করবো এই যে ইউরো 4টার 2টা সেমিফাইনাল মানুষ এনজয় করবে, উপভোগ করবে। কারণ হচ্ছিল স্পেন হারিয়েছে জার্মানকে, এক চ্যাম্পিয়নকে, ফ্রান্স হারিয়েছে আপনার পর্তুগালকে, এক চ্যাম্পিয়নকে। স্পেন ফ্রান্সের মধ্যে যে কোনো একটা টিম ফাইনাল খেলবে, একটা চ্যাম্পিয়ন টিম বাদ পড়বে। নেদারল্যান্ড ইংল্যান্ডের মধ্যে নেদারল্যান্ড ইংল্যান্ড আর স্পেন ফ্রান্সের তুলনায়, আপনার নেদারল্যান্ড ইংল্যান্ডের তুলনায় ফ্রান্স আর স্পেন অনেক দূর এগিয়ে পারফরমেন্সে। ফ্রান্স এখনো পর্যন্ত আপ টু দ্য মার্কে না, কারণ এমবাপের ইনজুরির কারণে তাদের যে মেইন স্ট্রেংথ, এটা স্কোরিং ক্ষমতা, তাদের যে জিরো অনেক স্কোরিং ক্ষমতা, বাট অ্যাজ এ টিম মিডফিল্ড বলেন, ডিফেন্স বলেন, সব সেক্টরে তারা বেটার, অনেক স্ট্রং। এখন স্পেন যে ফাস্ট ফুটবল খেলে, তারা টিকে টাকা প্লাস ফাস্ট ফুটবল খেলার ছন্দ আমরা সবাই অলরেডি ইউরোতে দেখেছি। তারাই একমাত্র টিম যে সবচেয়ে বেশি গোল করেছে এবং প্রত্যেকটা ম্যাচে তারা গোল করেছে। এইসব ক্ষেত্রে স্পেন আর ফ্রান্স থেকে যে টিমটা আসবে ওই টিমের প্রাধান্যটা বেশি। বাট ইংল্যান্ড আর নেদারল্যান্ডের ম্যাচে আমি মনে করি যে ইংল্যান্ডের যদি প্লেয়াররা তারা তাদের পিক ফর্মটা যদি তারা করতে পারে ম্যাচে, আপনি ডিফারেন্স অনেক কিছু দেখতে পাবেন। কিন্তু ফ্রান্স এমবাপ্পের ইনজুরিটা কি আসলে খুব বেশি ভোগাবে আপনার কাছে কি মনে হয় যে এখানে আপনার অ্যাটাকিং সাইডে বেশি ভোগাবে? কারণ দাম্বেলেকে যখন চেঞ্জিংয়ে নামায়, তার স্পিড, তার কাউন্টার অ্যাটাকের ফুটবলে তার ওই সুযোগটা নেই। এমবাপে থাকলে কি হয়, এমবাপে অলমোস্ট এক হচ্ছিল সে স্কোরার, সেকেন্ড হচ্ছিল সে ক্রিয়েট করে দেয় স্পেস, কিন্তু দুটোটা জিনিস কিন্তু আপনি এমবাপের থেকে পাচ্ছেন না, বিকজ তার ইনজুরির কারণে সে 100% 50-50 বলে যেতে পারছে না। বাট আপনি লাস্ট ম্যাচে দেখেন 2-1টা বল কিন্তু সে যে স্পিডে বেরিয়েছে, যে তার যদি ইনজুরি না থাকতো আই থিঙ্ক ওইসব বল কিন্তু সে অ্যাসিস্ট করে দিত এবং তার কনফিডেন্স লেভেলটা আরও ভালো থাকতো। সামান্য বল লাগার পর সে যে পেইন আমরা দেখতেছি যে পেইন উপভোগ করতেছে, তখন কিন্তু তাকে কিছুক্ষণ পর চেঞ্জ করা হচ্ছে, কিন্তু সে কিন্তু বেস্ট পেনাল্টি শুটার ওই টিমের। রাইট, এই স্পেনের আমরা যদি পুরো দলটাকে দেখতে তাহলে তারুণ্য নির্ভর একটা দল, পুরো ইয়াং স্টার দিয়ে পুরো ভরা। সেই জায়গায় আসলে স্পেন আপনার কাছে কি মনে হয় যে সেমিফাইনালে ফ্রান্সের থেকে কি স্পেনকে আপনি এই জায়গায় এগিয়ে রাখবেন কিনা? কি প্লাস আরও একটা বিষয় আছে যে ফ্রান্স এই টুর্নামেন্টে কিন্তু এমবাপ্পের কারণে হোক আর যে কারণে হোক এখন পর্যন্ত ওই পুরোপুরি ছন্দে কিন্তু এখন পর্যন্ত আসেনি। আমি আসলে স্পেনকে এগিয়ে রাখবো, কারণ স্পেনের তাদের যে ইয়ং প্লেয়ার, তাদের যে চেঞ্জিং প্লেয়ার সে টিমকে আপনার নেমে টিমের যে ওই আপনার 4 ম্যাচে তার 2 গোল, 2 অ্যাসিস্ট, সব কিছু মিলে টিমের যে তাদের ইয়ং প্লেয়ারদের যে
দাপট, যে খেলার যে স্টাইল, তাদেরকে মনে হচ্ছে না তারা নতুন ইউরো খেলতেছে বা নতুন ন্যাশনাল টিমে খেলতেছে। আমি বলবো সব কিছু মিলে তাদের ফিনিশিং, তাদের ফাস্ট ফুটবল, টিকি টাকা, খুব কুইক ফুটবল, এই দুটো সমন্বয়টা কিন্তু অনেক জোস স্পেনের। শুধু স্পেন না, যে এই টিকি টাকা প্লাস ফাস্ট ফুটবল কিন্তু জার্মান থেকে যখন স্পেন টিকি টাকা খেলে তখন তারা স্লো ফুটবল খেলতো অনেক, কিন্তু জার্মানে এসে ক্রস করা, স্পেন কোনো সময় ক্রস করতো না, নাম্বার 9 ছাড়া খেলতো, ক্রস করে, এগুলো জার্মান যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় তখন জার্মান এই সেম জিনিস স্পেনের ক্ষেত্রে, কিন্তু ওরা অনেক ফাস্ট ফুটবল খেলে। এখন ডিপেন্ড করে টেকনিক্যালি দুই কোচের উপর। আপনাকে দেশাম কিন্তু মাস্টার মাইন্ড, কারণ সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের কোচ, দুইজন প্লেয়ার, এক্স প্লেয়ার এই শিরোপার মধ্যে পেয়েছে, তার নিশ্চয়ই তাকে আপনি মাস্টার মাইন্ড বলবেন। এই ম্যাচগুলি, সেমিফাইনাল ম্যাচগুলি আবার আপনাকে অভিজ্ঞ প্লেয়ারের কাজে লাগতে পারে, ইয়ং প্লেয়ারদের পারফরমেন্স আপনার না হতে পারে। আমি বলবো এই ম্যাচটা সবাই, এই স্পেন ফ্রান্সের ম্যাচটা অনেক উপভোগ হবে এবং খুবই স্ট্রংলি হবে। আই থিঙ্ক 90-120 মিনিটস ওয়েট করতে হতে পারে। খুব ছোট্ট করে যদি নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডের একটা, যদি আপনার ধারণা থেকে যদি মনে করেন যে কোন দলকে আসলে ফাইনালে দেখছেন? আমি ইংল্যান্ডকে দেখবো, কারণ হলো ইংল্যান্ডের, এখন আশা করি ইংল্যান্ড ফাইনাল খেলুক, কারণ তাদের একটা শিরোপা দরকার এবং তাদের যে ইংল্যান্ডবাসীর যে স্বপ্ন, তাদের কোচ, এই কোচের আন্ডারে তারা শিরোপা জিতবে। কিন্তু ইতিমধ্যে কিন্তু যখন টুর্নামেন্ট চলছে তখন তার বিরুদ্ধে কিন্তু তাকে অবসরে যাওয়া কিংবা তাকে ইংল্যান্ড দল থেকে বরখাস্ত করার কিন্তু স্লোগান উঠেছে, যদিও তারা কিন্তু সেমিফাইনাল খেলছে। আসলে আপনি যখন ভালো কিছু করতে যাবেন, আপনি যখন ভালো জায়গায় বাধা পড়বেন, তখন এটা সব জায়গায় হয়, কিন্তু তাকে দেখে কিন্তু স্বপ্নটা ইংল্যান্ডবাসী দেখেছে যে শিরোপা যদি কোনো পায় তার আন্ডারে পাবে, এবং তারা সেটা আশা করে অ্যাজ এ টিম, তারা আই থিঙ্ক অ্যাজ এ টিম তারা আশা করে, কারণ সেটার জন্য তাদের ওয়েট করতে হবে এবং তাদেরকে পারফরমেন্সে ফিরে আসতে হবে। আসলে যার উপরে প্রত্যাশা বেশি থাকে সে যখন আসলে আশাহত করে তখন তার প্রতি ক্ষোভটাও আসলে অনেক বেশি জন্মায়। দেখা যাক আসলে ইংল্যান্ড নেদারল্যান্ডসের ম্যাচে কি হতে পারে। মূলত আসলে পুরো কোপা এবং ইউরোর সেমিফাইনালেই আমরা জমজমাট ম্যাচগুলো উপভোগ করব। এখন মাঠের আয়োজনের আরো একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবারও হাজির হলাম এখন মাঠের আয়োজনে। কথা বলছিলাম ইউরো এবং কোপা নিয়ে। আমার সঙ্গে এখন মাঠের স্টুডিওতে আছেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। এবারে একটু আলাদা করে কয়েকজন প্লেয়ার নিয়ে কথা বলতে চাই যারা ইউরো এবং কোপায় এখন পর্যন্ত নিজের নামের মানে যে সুবিচার করা বলে না, ঠিক ওরকম, এবং যাকে নিয়ে মেসি পর্যন্ত বলছেন যে তিনি এখন বিশ্বসেরা গোলকিপার। এমিলিয়ানো মার্তিনেজ, বলা হয় যে বাজ পাখি বাংলাদেশে, যে অনেক তাকে নিয়ে অনেক বিশেষণ ইতিমধ্যে যারা আর্জেন্টিনার ভক্ত তারা অনেকে বলছেন। আসলে এমিলিয়ানো মার্তিনেজ কিন্তু সেটা করে দেখিয়েছে। আপনার কাছে কি মনে হয়? আমি শুরুতে একটা জিনিস বলছিলাম যে 2022-এর যে কোপা কিংবা আমরা যে কাতার বিশ্বকাপ দেখলাম সেখানে ফ্রান্সের কাছ থেকে কিংবা সেই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তোলার জন্য মার্তিনেজ যেভাবে আসলে তিনি এই বারের নিচে যেভাবে নিজেকে মেলে ধরেছেন, কি মনে হয় আপনার কাছে এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে আপনি কি বলবেন? আসলে একটা বেস্ট গোলকিপার, ওয়ার্ল্ডের বেস্ট গোলকিপার কিন্তু আপনার ট্রফি পাওয়ার পরেই এবং তার পারফরমেন্সের, যেমন সে ট্রাইব্রেকার সেভ করে, সে পেনাল্টি শুট সেভ করে, সে আপনার ওয়ার্ল্ড কাপের লাস্ট যে সেভটা ওয়ান অফ দ্য বেস্ট সেভ, যে কারণে আর্জেন্টিনা চ্যাম্পিয়নশিপ অর্জন করা। লাস্ট ম্যাচও কোয়ার্টার ফাইনাল কিন্তু এক হিসাবে আর্জেন্টিনা, যদি পুরো ম্যাচই আপনি চিন্তা করেন মার্টিনেজের উপরেই ম্যাচ, ওই কিন্তু অনেকগুলি সেভ করাতেই টিম আপনাকে চ্যাম্পিয়ন হইতে, সেমিফাইনালে আসতে হয়েছে, কারণ অলমোস্ট ট্রাইব্রেকারও সে পরপর 2টা সেভ করেছে। এখন বর্তমানে আপনি যদি গোলকিপারের দিক চিন্তা করবেন, আপনি মার্টিনেজকে সেরা বলতে পারবেন, কারণ এখানে নো ডাউট, বাট মানে ওয়ার্ল্ডের সেরাদের সেরাতে এটা বলা ডিফিকাল্ট, কারণ ওয়ার্ল্ডের সেরাদের সেরার কাতারে অনেক গোলকিপার আছে, যেমন ইকার ক্যাসিরাস, রাইট, বুফন, কিন্তু এই মুহূর্তে আসলে এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার মার্টিনেজ। রাইট। আমি একটু সাকার বিষয়ে আসতে চাই। বুকাও সাকা ইংল্যান্ডের এই প্লেয়ারটা নিয়ে আলাদা কি বলে, একেবারে ইয়াংস্টার, 22 বছরের মাত্র বয়স তার, কিন্তু এখন যেভাবে তিনি মাতাচ্ছেন এবং দেশের হয়েও যেভাবে খেলছেন, মাত্র 5টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন একটি, অ্যাসিস্ট করেছেন একটি। এই জায়গাটায় ইংল্যান্ড দলের হয়ে এই প্লেয়ার আপনার কাছে কেমন মনে হয়? সাকা থেকে আমি নিজে অনেক কিছু আশা করেছি, কারণ তার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ যদি আপনি দেখেন, আর্সেনালে খেলে,
আর্সেনালের যত মানে বেস্ট ম্যাচগুলিতে সাকার কিন্তু অনেক কিছু অবদান, আর্সেনালের টিমের পিছনে সাকার অবদান, কারণ তার একা নৈপুণ্যতাতে আর্সেনাল চ্যাম্পিয়নশিপ ফাইট পর্যন্ত ছিল অ্যাজ এ টিম। বাট ইংল্যান্ড টিমে এসে আপনি যেভাবে আমরা সাকাকে ইংলিশ লিগে দেখি, তার উল্টা পাশটা দেখেছি আপনার ইউরোতে তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক না, বাট লাস্ট ম্যাচ তার স্কোরটা টিমকে সেভ করে আনছে এবং 90 মিনিট 120 মিনিট সে স্টে ছিল এবং সে ট্রাইব্রেকারও মেরে গোল করেছে। সব কিছু মিলে লাস্ট ম্যাচে আমরা অন্য সাকাকে দেখেছি, অন্য বলে, বাট এভাবে যদি সে কন্টিনিউ করে আপনার তাকে ইউরোর বেস্ট ইয়ঙ্গার প্লেয়ার হিসাবে আপনি স্পেনের 2 জন আছে, সেটি একজন 3 জনের মধ্যে সে একজন থাকতে পারে, আপনি তাকে ওই জায়গাটুকুতে নিয়ে যেতে পারবেন, কিন্তু তাকে সেমিফাইনালও তার বেস্ট পারফরমেন্সটা করতে হবে। দানিয়াল মুকে নিয়ে যদি কিছু বলতে চান, মাত্র 4 ম্যাচে 2টি অ্যাসিস্ট এবং 2টি গোল স্পেনের। আসলে এত বড় ইউরো টুর্নামেন্টের তার 2 গোল 2 অ্যাসিস্ট এবং পরপর 2 ম্যাচে 2 গোল উইনিং, আবার এবং দলকে ফিরিয়ে নিয়ে আসে এবং সেখান থেকে আবার দলকে অ্যাসিস্ট করে দলকে জিতিয়ে নিয়ে আসা, সব কিছু মিলে আমি বলবো যে স্পেন টিমকে নিয়ে আপনি যদি চিন্তা করেন, তার যে স্পেন টিমকে দেওয়া তার পারফরমেন্স, তার রেটেড সব কিছু কিন্তু আপনি বলে দিচ্ছেন, এবং সেই ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার যে স্পেনের যে চেঞ্জিংয়ে নামার পর পুরো ম্যাচকে কীভাবে কন্ট্রোল করা, কীভাবে ম্যাচে নিয়ে আসা, গোল করানো, সব কিছু মিলে আমি বলবো যে চেঞ্জিং প্লেয়ার যে একটা টিমকে কোন জায়গায় নিয়ে যেতে পারে সেটা কিন্তু তাকে দেখলে তার পারফরমেন্সে কিন্তু বোঝা যায়, এবং তার কারণে তাকে আপনি ইউরোর বেস্ট প্লেয়ারের খাতায় লিখতে পারেন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় স্বল্পতার কারণে আর হাটে বেশিক্ষণ জমাতে পারলাম না, শেষ করতে হচ্ছে এখন মাঠের আয়োজনে।